পর্ব 11 কিস্তিমাত। সোহিনী যখন নীলকে টেনে নিয়ে যাচ্ছিল তখনই রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের বিল্ডিং থেকে একজন ভদ্রলোক বেরিয়ে আসে। সোহিনীকে দেখেই মুখে বিগলিত হাসি নিয়ে সে বলে, আরে সোহিনী, তুমি চলে এসেছো, তোমার কন্ট্রাক্ট পেপার জাস্ট রেডি হচ্ছে। নীল আশ্চর্য হয়ে দেখল সোহিনীর মুখে লেগে থাকা সমস্ত রুক্ষতা মুহূর্তের মধ্যেই মুছে গেল। সত্যি সোহিনী খুব ভালো অভিনেত্রী। কে বলবে যে একটু আগে ও ওভাবে গলা ফাটিয়ে ঝগড়া করছিল? সোহিনী লবঙ্গ লতিকার মতো মিষ্টি গলায় বলল, আমি তো ওপরেই যাচ্ছিলাম অরূপদা, কিন্তু দেখো না কেমন একটা বাজে ঝামেলায় ফেঁসে গেলাম। এতক্ষণে নীল আর সোহিনীর ঝামেলার জেরে বেশ কিছু লোক জমায়েত হয়েছে বিল্ডিংয়ের সামনে। সবাই বেশ মজা নিচ্ছে, নীল আর সোহিনীর তর্ক বিতর্ক উপভোগ করছে। সুন্দরী সোহিনীর দিকেই পাল্লা ভারী। অরূপ সোহিনীর কথা শুনে কনসার্ন হয়ে বললেন, কি ঝামেলা হয়েছে সোহিনী? তুমি শুধু আমাকে বলো, আমি এক্ষুনি সলভ করে ফেলছি। নীল শুধু অবাক হয়ে দেখছিল কাণ্ডটা। সোহিনী করুণার স্বরে বলল, দেখো না এই লোকটা স্কুটারটা আমার গাড়ির কি অবস্থা করেছে। অরূপ গাড়িটাকে দেখল, সোহিনীকে সমবেদনা জানিয়ে নীলকে ধমকালো, এই ছোকরা, কে তুমি? কি ধান্দা? হ্যাঁ, ম্যাডামের গাড়িটার যা দশা করেছ, নিজেকে বিক্রি করেও তো তার জরিমানা দিতে পারবে না। নিজের ক্ষমতা দেখিয়ে সোহিনীকে ইমপ্রেস করতে চাইল অরূপ। সোহিনীও ইন্ধন জুগিয়ে বলল, অরূপদা, তোমরা নতুন সিকিউরিটি গার্ডের জন্য যে বিজ্ঞাপনটা দিয়েছিলে না, মনে হয় সেই বিজ্ঞাপন দেখেই কাজ চাইতে এসেছে। তুমিই বলো অরূপদা, যে এতটা কেয়ারলেস, স্কুটার কিভাবে পার্ক করতে হয় তাই জানে না, সে এত বড় একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করার যোগ্য? নীল চুপচাপ শুধু তামাশাটা দেখে যাচ্ছিল, মুখে কিছু বলছিল না। অরূপ চোখ পাকিয়ে হাত নাচিয়ে সহমত জানিয়ে বলল, একদম ঠিক কথা, একেবারেই যোগ্য নয়, ওকে আমি শায়েস্তা করছি। তারপরই নীলকে ধমক দিয়ে অরূপ বলল, এই কি চাই? হ্যাঁ, কোনো চাকরি বাকরি হবে না, যাও ভাগো। নীল যেন আকাশ থেকে পড়ল অরূপের কথা শুনে। আরে আচ্ছা, মুশকিল তো, দোষটা ওনার আর আপনি আমায় কথা শোনাচ্ছেন। আর ওনার তো সামান্য হেডলাইটই ভেঙেছে, আমার দেখুন তো পুরো স্কুটারটাই একদম থেতলে গেছে, উল্টে আমারই ক্ষতিপূরণ চাওয়া উচিত। সোহিনী নীলের কথাটা প্রায় লুফে নিয়ে বলল, দেখলে অরূপদা, দেখলে, এটাই ওর আসল ধান্দা, ক্ষতিপূরণের নামে টাকা আদায় করার ফন্দি আঁটছিল। অরূপ নীলকে ধমক দিয়ে বলল, সিকিউরিটি গার্ডে চাকরি করতে এসেছিলে না, নাও ইউ আর ফায়ার্ড, ভালোই ভালোই চলে যাও বলছি, না হলে কিন্তু আমি তোমায় জেলের ঘানি টানাবো। বিল্ডিংয়ের অন্যান্য সিকিউরিটি গার্ডদের আদেশ দিয়ে বলল, এক্ষুনি একে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, যেন অফিসের ত্রিসীমানায় না দেখি। আমার গায়ে কেউ যদি হাত দেয় তাহলে কিন্তু আমি নিজেই পুলিশ ডাকব। নীলও বেশ জোর দিয়ে কথাটা বলল। নীলের কথায় গার্ড সহ অরূপ এবং সোহিনীও ভ্যাবাচাকা খেয়ে গেল। নীল লোকটার গলায় ঝোলানো আই কার্ড দেখে ওর নামটা পড়ল, অরূপ ঘোষ দস্তিদার, ডেপুটি HR। নীল ভেবে পায় না সে হাসবে না কাঁদবে। যার নিজেরই কাউকে ছাঁটাই করার অধিকার নেই, সে কিনা রাস্তায় দাঁড়িয়ে এত ডায়লগ দিচ্ছে। রায়চৌধুরীদের কোম্পানিতে এমন সব লোক রয়েছে বলেই কোম্পানিটা রসাতলে যেতে বসেছে। খানিকটা কড়াভাবেই নীল বলল, আপনি নিজের ডেজিগনেশনের বাইরে গিয়ে কথা বলছেন, কোনো এমপ্লয়কে রাখা বা ছাঁটাই করার কোনো অধিকার আপনার নেই। কথাটা শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল অরূপ। একজন ডেপুটি HR কখনোই কাউকে নিয়োগ বা ছাঁটাই করতে পারে না, কিন্তু নীলের যে সেই জ্ঞানটা থাকতে পারে সেটা অরূপ বুঝতে পারেনি। তবে সোহিনীর সামনে এভাবে অপদস্থ হলে চলবে না, তাই সে শুরু করলো গলাবাজি। এই ছোকরা, তুই আমায় অধিকার শেখাবি? হ্যাঁ, দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। আশেপাশের লোকেদের কাছে নাটক একদম জমে উঠেছে, যেন সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য। অরূপ প্রবল আক্রোশে হন্তদন্ত হয়ে অফিসের ভিতর চলে গেল। তারপর কিছুক্ষণের মধ্যেই একজন মধ্যবয়সী মহিলাকে সাথে নিয়ে বেরিয়ে এলো। আঁটো করে ব্লিড, চোখে কালো মোটা ফ্রেমের চশমা পরিহিতা ভদ্রমহিলাকে দেখেই সোহিনী কাঁদো কাঁদো হয়ে ছুটে গেল। কামা, কামা, দেখো না আমার নতুন গাড়িটার কি অবস্থা করেছে।
এ তোমাদের কেমন নতুন সিকিউরিটি গার্ড? এই ভদ্রমহিলা সম্পর্কে সোহিনীর কাকিমা। সোহিনী যে আজ রায়চৌধুরীদের সাথে চুক্তি স্বাক্ষর করতে এসেছে সেটা সম্ভব হয়েছে ওর কাকিমার ব্যাকিংয়ে। এখন নীলের কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। তবে সোহিনীর এতটা বাড়াবাড়ি দেখেও ওকে কিছু বলল না নীল। সে শুধু মানুষ চোখে কল্পনা করল, এত কিছুর পর সোহিনী যখন নতুন সিইওর সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে তখন নীলকে দেখে ওর অভিব্যক্তিটা ঠিক কি হবে। ভদ্রমহিলার গলায় আইডি কার্ডের দিকে আট চোখে তাকিয়ে নীল দেখল ওনার নাম নয়নিকা, HR অফ দ্য কোম্পানি। স্থির চোখে নীলের দিকে তাকিয়ে থেকে নয়নিকা বললেন, দেখো, তোমাকে চাকরিতে রাখার কোনো প্রশ্নই ওঠে না, আর আমার মনেও পড়ছে না তোমায় আমি আদৌ চাকরিতে রেখেছি কিনা। কাজ শুরুর আগেই এত গন্ডগোল, পরে না জানি কি হবে। আমি ঝামেলা বাড়াতে চাই না, তুমি এবার এসো, না হয় আমাকে অ্যাকশন নিতে হবে। নীল এবার বেশ মজা পেল। সে খানিক ব্যঙ্গ করেই বলল, তা বেশ তো, যা অ্যাকশন নিতে মন চায় নিন। ভদ্রমহিলা রেগে গিয়ে বাকি গার্ডগুলোকে হুঙ্কার দিলেন, এই তোরা ওকে বেঁধে রাখ, আমি পুলিশে খবর দিচ্ছি। পুলিশ এলেই ঠেলা বুঝবে, তখন কেঁদে কুল পাবে না। নয়নিকা থানার নাম্বার ডায়াল করছিলেন এবং বাকি গার্ডগুলো নীলকে ধরতে যাচ্ছিল। ঠিক তখনই পার্কিংয়ে ঢুকলো আরেকটি গাড়ি। ভারী মিষ্টি দেখতে একটি মেয়ে সেই গাড়ি থেকে নেমে এলো। শিক্ষা ও রুচি দুটোরই ছাপ স্পষ্ট। হন্তদন্ত হয়ে সে এগিয়ে এলো নীলের দিকে। তারপরই ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমার আসতে দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমার জন্য। নীল মেয়েটির কথা শুনে বুঝল এই তার পার্সোনাল সেক্রেটারি, যে সেদিন পাঞ্জাবি কিনতে সাহায্য করেছিল। শশাঙ্ক রায়চৌধুরী নিজের নাতির পার্সোনাল সেক্রেটারি হিসাবে এই নন্দিতাকেই নিযুক্ত করেছেন। নীল ছোট্ট করে বলল, ইটস ওকে। কিন্তু এসব দেখে তো নয়নিকা, অরূপ, সোহিনী সবার চক্ষু ছানা বড়া। গার্ড সহ জমে থাকা জনতাও বুঝতে পারছে না যে এখানে হচ্ছেটা কি। সোহিনী বড় বড় চোখে আশ্চর্য হয়ে তাকিয়েছিল নন্দিতার দিকে। এসব কি অদ্ভুত কথা বলছে নন্দিতা? একটা সিকিউরিটি গার্ডকে সে হঠাৎ স্যার স্যার বলে সম্বোধনই বা করছে কেন? নয়নিকাও যথেষ্ট অবাক। সে নন্দিতার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলল, এই নন্দিতা, তোমার মাথা ঠিক আছে তো? ও একটা সামান্য সিকিউরিটি গার্ডের চাকরি করতে আসা লোক, ওকে তুমি স্যার বলছো কেন? আকাশ থেকে পড়ে নন্দিতা বলল, কার কথা বলছো? কে সিকিউরিটি গার্ড? মনে হচ্ছে তোমারই মাথাটা গেছে। অরূপও কিছু বুঝে উঠতে পারছে না। কি যা তা বলছো? ওই লোকটা তো আমাদের সিকিউরিটি গার্ডের রিপ্লেসমেন্টেই এসেছে নাকি? নীল এবার মিটিমিটি হাসতে শুরু করে দিল। ও বুঝতে পারল যে খেলা এবার ঘুরে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই কিস্তি মাত হবে। অবাক হয়ে নন্দিতা বলল, হেমা, না না, উনি তো আমাদের নতুন সিইও, সিকিউরিটি গার্ড হতে যাবে কেন? তারপরে নীলের দিকে ফিরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমি ভীষণ দুঃখিত স্যার, আমার দেরি করে আসার কারণেই আপনাকে এইভাবে সকলের কাছে হ্যারাস হতে হলো। নীল কিন্তু রাগ করল না, হাসি মুখে বলল, ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। সোহিনী অবাক হয়ে দেখছেন নীলকে। এদিকে নয়নিকা এবং অরূপও নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে, এ আমাদের নতুন বস। এদিকে ভিড়ের মধ্যেও গুঞ্জন উঠেছে, এই কি বলছে রে, এই সাধারণ পোশাকের সাদামাটা লোকটা নাকি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও? সোহিনী কনফিউজড হয়ে জিজ্ঞাসা করল, তোমার কোথাও ভুল হচ্ছে না তো? নন্দিতা কনফিডেন্টলি নিজের হাতের ফাইলটা খুলে নয়নিকার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমরা না হয় নিজের চোখেই দেখে নাও, এটা আমাদের নতুন সিইওর ফাইল। শশাঙ্ক স্যার আমাকে নিজে হাতে হ্যান্ডওভার করেছিলেন। আমাদের নতুন সিইও স্যারের ফটোগ্রাফও রয়েছে। এবার আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না যে ইনিই আমাদের নতুন সিইও। নয়নিকার ঠিক পিছনে দাঁড়িয়েছিল সোহিনী। ছবিটা দেখেই চমকে উঠল সে। বিড়বিড় করে বলল, অবিকল নীলের মতো দেখতে। ছবিটা দেখেও মাথা ঝাঁকিয়ে নন্দিতার দিকে তাকিয়ে সোহিনী বলল, ম্যাডাম, আমি তাও বলবো আপনার কিছু ভুল হচ্ছে। আমি মানছি ছবির সাথে এর চেহারার অনেক মিল আছে, কিন্তু এই সিকিউরিটি গার্ডের নাম নীল। ও আমার সাথে একই কলেজে পড়েছে, ওকে আমি বহু বছর ধরে চিনি। নয়নিকা, সোহিনী, অরূপের মুখে জিজ্ঞাসা।
এবার যদি এই মারাত্মক ভুলটা ঠিক করে নেয় নন্দিতা। নীল তাকিয়েছিল সোহিনীর দিকে। সত্যি কতই না চেষ্টা করছে মেয়েটি, শুধুমাত্র আমায় ছোট করবে বলে এত প্রচেষ্টা। নন্দিনী হেসে বলল, ইয়েস ম্যাডাম, আপনি একদম সঠিক নামটাই বললেন। আমাদের নতুন সিইওর নাম নীল রায়চৌধুরী। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নয়নিকা আর সোহিনী প্রায় একসঙ্গে ঝুঁকে পড়ল ফাইলের উপর। ফাইলে নতুন সিইওর নামের জায়গায় পরিষ্কারভাবে বড় বড় অক্ষরে লেখা রয়েছে নীল রায়চৌধুরী। সেটা দেখে সোহিনীর পায়ের তলার মাটি কেঁপে উঠল। নয়নিকা, অরূপ একের পর এক ফাইলের পাতা উল্টে চলেছে। তাদের মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ফাইল শেষ করে ভয়ার্ত মুখে দুজন দুজনের দিকে তাকায়। হবু স্যারের সাথে প্রথম দিনই দুজনে ঝামেলা করে ফেলেছে, এবার না গর্দান যায়। ওদের অবস্থা দেখে নন্দিতার ঠোঁটের কোণে হাসি এসেও মিলিয়ে গেল। সে এবার ব্যস্ত হয়ে নীলের দিকে ফিরে বলল, স্যার, আমার দুজন কলিগের তরফ থেকে আমি ক্ষমা চাইছি, আপনি প্লিজ ভেতরে আসুন। নীল ঘাড় নেড়ে অফিসের পথে পা বাড়ালো। রিসেপশন থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টের লোক এসে জড়ো হয়েছে। সবাই অবাক হয়ে দেখছে নতুন সিইওকে। দাঁড়াও। অফিসের ভেতরে পা রাখার আগেই শশাঙ্ক রায়চৌধুরীর গুরুগম্ভীর আওয়াজ শুনে দাঁড়িয়ে পড়ল নীল। শশাঙ্কবাবু নীলের সামনে এসে দাঁড়ালেন এবং গম্ভীর মুখে বললেন, অফিসে পা দেওয়ার আগে তোমাকেও আমার একটা শর্ত মানতে হবে। শর্তটা কিন্তু বেশ কঠিন। সিইও হওয়ার জন্য আরও কি শর্ত দিতে চলেছেন শশাঙ্ক রায়চৌধুরী? সেই শর্ত কি আদৌ নীলের পক্ষে মেনে নেওয়া সম্ভব হবে? এসব দেখে সোহিনীর কি অবস্থা হতে চলেছে? পর্ব 12, বিজয় তিলক। শশাঙ্ক রায়চৌধুরীর কথা শুনে নীলের ভ্রুতে ভাঁজ পড়ল। শর্ত? কিসের শর্ত? আপনি তো আমায় নতুন কোনো শর্তের কথা আগে বলেননি। শশাঙ্কবাবু নন্দিতাকে ইশারা করতেই সে মাথা নেড়ে অফিসের ভেতরে চলে যায়। সবাই গুজগুজ করছে, কেউ কিছুই বুঝতে পারছে না। সোহিনী, নয়নিকা, অরূপ এরাও কৌতূহলী। কিন্তু সবার কৌতূহল ভেঙে কিছুক্ষণের মধ্যেই একটা ঝকঝকে পিতলের থালায় বরণের সামগ্রী নিয়ে হাজির হল নন্দিতা। হতবাক হয়ে দরজার সামনেই দাঁড়িয়ে রইল নীল। শশাঙ্কবাবু বরণের থালাটা হাতে নিয়ে নীলকে বললেন, তুই ফাইনালি এই কোম্পানি জয়েন করছিস। তোর কপালে বিজয় তিলক এঁকে তোকে বরণ করে নেওয়ার পারমিশন দিতে হবে। এটাই আমার শর্ত। নীল বুঝতে পারছিল না ঠিক কিভাবে রিয়্যাক্ট করা উচিত। মাথা নেড়ে সম্মতি জানালো সে। শশাঙ্কবাবু বরণ করা শুরু করলেন এবং শাঁখ বাজালো নন্দিতা। এতক্ষণ যত অপমান নীলকে সহ্য করতে হয়েছে, শশাঙ্ক রায়চৌধুরীর এই আপ্যায়ন যেন এক লহমায় সেই সব অপমানকে ধুয়ে দিল। শশাঙ্কবাবু বললেন, এসো নীল, নিজের রাজত্ব এবার তুমি নিজে বুঝে নাও। নীল আশ্চর্য হয়ে তাকিয়ে রইল দাদুর দিকে। একবারের জন্য মনে হলো হয়তো দাদু সত্যিই অনুতপ্ত হয়েছেন। ওনাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করল নীলের, কিন্তু পর মুহূর্তেই নীল নিজেকে বোঝালো এটা সেন্টিমেন্টাল হওয়ার সময় নয়, আরও একটু বাজিয়ে দেখতে হবে। বুঝে শুনে পা ফেলতে হবে নীল, সবে তো পথ চলা শুরু, এখনো অনেকটা পথ বাকি। নিজের মনকে বুঝিয়ে কনফিডেন্সের সাথে অফিসে ঢুকল নীল। রায়চৌধুরীদের অফিসের ভেতরে ঢুকে নীল স্বস্তি পেল। একদিন এই অফিস থেকেই তাকে বেরিয়ে যেতে হয়েছিল। আজ সেই অফিসে ফিরে এসে তার মনে হলো সে যেন যুদ্ধ জয় করেছে। রায়চৌধুরীদের এই অফিসটাকে দেখলে যে কোনো 5 স্টার হোটেলের মতনই মনে হয়। যেমন সুন্দর এর ইন্টেরিয়র, তেমনই শৃঙ্খলাবদ্ধ এখানের কার্যবিধি। মাঝখানে করিডর এবং তার দুদিকে কিউবিকলস ও কেবিনস। মুখে একটা হাসি রেখে সেই করিডর ধরেই এগিয়ে চলল নীল। সব কর্মচারীরা উঠে দাঁড়িয়ে নীলকে অভিবাদন জানালো।
লিফটে করে 11 তলায় নেমে নিজের কেবিনের দিকে পা বাড়ালো নীল। বিশাল বড় কেবিনের 3 পাশ জুড়ে দেওয়াল, শুধুমাত্র একটা দিক কাঁচ দিয়ে বাঁধানো। সেখানে দাঁড়ালে সারা শহর দেখা যায়। সেদিকে চোখ বুলিয়ে আরামদায়ক গদিওয়ালা চেয়ারটায় বসল নীল। উফ, এই মুহূর্তটা নীল কোনো দিনও ভুলতে পারবে না। এমন সময় নন্দিতা দরজায় নক করল। মে আই কাম ইন স্যার? নীল সম্মতি জানালে নন্দিতা একটি বক্স এনে নীলের হাতে দিল। সেই বক্স থেকে নীল বের করল ওর বাবা হীরেন রায়চৌধুরীর ছবি। নিজের আবেগটা সংবরণ করে নীল বলল, কাল সকালে এসে আমি এই ছবিটা দেওয়ালে টাঙানো দেখতে চাই। নন্দিতা মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, স্যার, নয়নিকাদি এবং সোহিনী আপনার সাথে দেখা করতে চাইছে। ভেতরে আসতে বলো। গলার আওয়াজ গম্ভীর করে বলল নীল। নন্দিতা নীলের ইশারা পেয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। আর তারপরই মাথা নিচু করে পায়ে পায়ে কেবিনে এলো নয়নিকা ও সোহিনী। ওদের অবস্থা দেখে নীলের মনে হচ্ছিল দুটো আহত বাঘিনীকে ফাইনালি সে খাঁচায় পুরতে পেরেছে। কিছু না বলেই টেবিল থেকে একটা ফাইল নিয়ে নাড়াঘাঁটা শুরু করল নীল। নয়নিকা মাথা নিচু করে সংকোচের সাথে বলল, স্যার, আমরা আমাদের ব্যবহারের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। খুব বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। নীল বুঝতে পারল গলার সুর এবং বডি ল্যাঙ্গুয়েজ দুটোই এখন একেবারে পাল্টে গিয়েছে নয়নিকার। সেই হম্বিতম্বি আর নেই। নীল কিন্তু ফাইল থেকে মুখ তুলল না, বেশ রসিয়ে খেলার আনন্দটা উপভোগ করতে লাগল। নীলের এমন উদাসীন ব্যবহার দেখে নয়নিকা সত্যিই মরিয়া হয়ে বলল, স্যার, আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। আপনি আমাকে যা শাস্তি দিতে চান আমি মাথা পেতে নেব, কিন্তু দয়া করে সোহিনীকে আরেকটা সুযোগ দিন স্যার। নয়নিকার করুণা ভরা সুরেও বরফ গলল না দেখে সে ইশারা করল সোহিনীকে। নীল, আমরা তো সেই কবেকার বন্ধু বলো? বন্ধুদের মধ্যে কত রকম ঠাট্টা ইয়ার্কি হয়। বন্ধু ভুল করলে তা তো বন্ধুই শুধরে দেয়। বন্ধুত্বের দাবিতে তুমি কি আমাকে একবারের জন্যও ক্ষমা করবে না? অত্যন্ত নমনীয় গলায় বলল সোহিনী। ফাইলে চোখ রেখেই নীল ভাবল, যাকে অপমান করতে এতটুকু দ্বিধাবোধ করেনি সোহিনী, তাকেই এখন বন্ধুত্বের দোহাই দিয়ে সহানুভূতি ভিক্ষে চাইছে। সোহিনীর এমন গিরগিটির মতো রং বদলানো দেখে মনে মনে হাসল নীল। সোহিনী ধীর গলায় বলল, প্লিজ নীল, আমরা কন্ট্রাক্টটা সাইন করে নিই। কিসের কন্ট্রাক্ট? ফাইল থেকে মুখ তুলে বিস্মিত দৃষ্টিতে সোহিনীর দিকে তাকিয়ে কথাটা বলল নীল। মে আই কাম ইন স্যার? আবারও নন্দিতার আওয়াজ শোনা গেল। নীল সম্মতি জানাতেই নন্দিতা কেবিনের ভেতরে এসে বলল, স্যার, সেন কর্পোরেশন থেকে নবীন সেন আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। সম্ভবত কোনো বিজনেস প্রপোজাল নিয়ে এসেছেন উনি। আমি ওনাকে অপেক্ষা করতে বলেছি। আপনি কি এখন দেখা করবেন? নবীন সেনের নামটা শুনেই মুচকি হাসল নীল। একদিনে আর কত গিরগিটি দেখতে হবে? মুহূর্তের মধ্যেই নবীন কাকার করা অপমানগুলো মনে পড়ে গেল নীলের। নবীন সেন বাইরের ওয়েটিং লঞ্চে বসে অপেক্ষা করছিলেন। নতুন সিইওকে কিভাবে তিনি ইমপ্রেস করবেন সেটারই মহড়া চলছিল মনে মনে। এই কাজটা যদি সফলভাবে করতে পারেন তাহলে ভালো রকমের লক্ষ্মী লাভ হবে তার। বসে বসে কল্পনার মানসচক্ষে তিনি যেন দেখতে পাচ্ছিলেন মা কল্যাণীর হাত থেকে একটা বিদেশি গাড়ির চাবি নিচ্ছেন উপহার হিসাবে। ভাবতে ভাবতে তার মনের ভেতরে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল। না, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই না। ঠোঁটের কোণে একটা চালাকির হাসি টেনে কথাটা বলল নীল। নন্দিতা একটু অবাক হয়েই নীলের দিকে তাকালো। নয়নিকা ও সোহিনীও মুখ চাওয়াচাই করল। নীল ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে বলল, আমি এখন তোমাকে যে কথাগুলো বলবো হুবহু সেই কথাগুলো তুমি ওনাকে গিয়ে বলবে, ঠিক আছে? বলবে যে আমি ওনার মতো দাম্ভিক মাথামোটা মানুষের সঙ্গে কোনো ব্যবসায়িক কথাবার্তা বলতে ইচ্ছুক নই। উনি যেন এখনই এই অফিস থেকে বেরিয়ে যান। সেনদের মধ্যে যদি সত্যিই কোনো ডিজার্ভিং মেম্বার থাকে তাহলে তাকে পাঠাক তারা। যদি আমার তাকে যোগ্য মনে হয় তখন আমি ভেবে দেখব যে সেন কর্পোরেশনের সঙ্গে আমি কোনো চুক্তি করব কিনা। কি বলতে পারবে তো?
নন্দিতা যে আশ্চর্য হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সে খুবই প্রফেশনাল। দীর্ঘদিন কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার সুবাদে সে জানে এখানে অধিক কৌতূহল দেখানো উচিত নয়। তাই কোনো কথা না বাড়িয়ে সম্মতি জানিয়ে সে বলল, অ্যাবসলিউটলি স্যার। এই বলেই বেরিয়ে গেল নন্দিতা। ওদিকে নবীন সেন অধৈর্য হয়ে উঠেছেন, কখন তার ডাক পড়বে। অস্থিরভাবে পায়চারি করতে থাকেন তিনি। হঠাৎই নন্দিতাকে আসতে দেখে নবীন নিজেই এগিয়ে এসে বলেন, চলুন চলুন, কোথায় যেতে হবে? নতুন সিইওর কেবিনটা কোন দিকে? নন্দিতা একটু ইতস্তত বোধ করছিল, কিন্তু তারপরই বুক ভরে নিঃশ্বাস নিয়ে নীলের বলা কথাগুলো মুখস্থ বুলির মতো গড়গড় করে আওড়ে গেল সে। প্রথমে নবীন সেনের মুখে বেশ বড় একটা চওড়া হাসি ছিল, কিন্তু নন্দিতার কথাগুলো শুনে ধীরে ধীরে ওনার মুখের ভঙ্গি পাল্টে গেল। অবাক হয়ে মনে মনে ভাবলেন, নতুন সিইও আমার সঙ্গে দেখা না করেই এতগুলো কথা শুনিয়ে দিলেন, এভাবে অপমান করলেন, কেনই বা বলবেন এই কথাগুলো? নিজের কানকে যেন বিশ্বাস হচ্ছে না নবীনের। নন্দিতা শান্তভাবে বলল, ইউ মে লিভ নাও স্যার। নন্দিতার কথা শেষ হওয়ার পরও বিস্মিত হতবাক নবীন সেন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেন। তারপরই সাংঘাতিক রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, শট আপ! তোমাদের এত বড় আস্পর্ধা যে তোমরা আমায় অপমান করছো? কে তোমাদের এই নতুন সিইও? হ্যাঁ, আমাকে বলে কিনা মাথা মোটা, দাম্ভিক। আমাকে বেরিয়ে যেতে বলেছে। এই নতুন সিইওকে আমি দেখে নেব, আমি এর এমন অবস্থা করব যে। কিন্তু কথাটা শেষ করতে পারলেন না নবীন সেন। আশপাশে চোখ পড়তেই মনে পড়ল, এটা ওনার বাড়ির বৈঠকখানা নয়। সমস্ত কর্মচারীরা তার দিকেই হাঁ করে তাকিয়ে রয়েছে। দু একজন গার্ডও এসে দাঁড়িয়েছে। নবীন বুঝতে পারলেন, এখানে হম্বিতম্বি করে লাভ নেই। এটা রয়চৌধুরী ইন্ডাস্ট্রিজের অফিস। বেশি কথা বললে এরা ঘাড় ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারে। এমনিতেও রায়চৌধুরীরা এই ব্যবসার বাজারে বাঘা নাম, আর সেন কর্পোরেশনকে সেই তুলনায় ভিজে বেড়াল বলা চলে। নিজের রাগ দমন করে নত শিরে রায়চৌধুরীদের অফিস থেকে বেরিয়ে আসেন নবীন সেন। নিজের কেবিনের কাঁচের দরজা দিয়ে সেই দৃশ্য উপভোগ করে নীল। সেদিন সন্ধ্যায় সেন পরিবারের সকল সদস্যদের ডাক পড়ল সেন ম্যানসনে। সকলের সঙ্গেই একটা অত্যন্ত জরুরি মিটিং করতে চান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব সকলেই পৌঁছে গেল সেন ম্যানসনে। আদ্রিতা দেখল, মুখ কালো করে বসে রয়েছেন শ্রীমতী কল্যাণী সেন। তার পাশের চেয়ারে বসে থাকা অহংকারী নবীন সেনকে দেখে মনে হচ্ছে কেউ যেন ওনার মুখে কালি মাখিয়ে দিয়েছে। মুখ গোমড়া করে মাটির দিকে তাকিয়ে রয়েছেন তিনি। দুজনের অবস্থা দেখে আদ্রিতা বুঝতে পারে যে বেশ গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই সেন পরিবারের সব সদস্যদের ডাকা হয়েছে এখানে। অত্যন্ত গম্ভীর গলায় কল্যাণী বললেন, রায়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন সিইও আজ নবীনের সাথে দেখা না করেই আমাদের চুক্তি নাকচ করে দিয়েছে। সবার মধ্যে একটা গুজগুজ ফুসফুস শুরু হয়ে গেল কল্যাণী সেনের কথা শুনে। আদ্রিতাও বেশ অবাক, কেমন সিইও এসেছে যে দেখা না করেই চুক্তি নাকচ করে দিল। তবে উনি বলেছেন, যদি সেন পরিবারের কাউকে দেখে তার যোগ্য মনে হয় তাহলে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন। তাই আমি নতুন প্রার্থী বাছাই করার সিদ্ধান্ত নিয়েছি। সেই নতুন প্রার্থী আমার হয়ে রায়চৌধুরীদের নতুন সিইওর সাথে দেখা করতে যাবে। কল্যাণী কথাটা শেষ করতেই সবাই চমকে উঠল। কল্যাণী সেন এবার কাকে বেছে নেবেন? তিনি কি এবার নবীনের জায়গায় আদ্রিতাকে পাঠাবেন নীলের সঙ্গে দেখা করতে? কি ঘটবে যখন নীল আর আদ্রিতা মুখোমুখি হবে? আচ্ছা, সোহিনীর কি হবে? নীলের রাগ ভাঙাতে সে কি কোনো জটিল পথ বেছে নেবে?
পর্ব ১৩ পুনর্জন্ম। কল্যাণী সেন পরিবারকে একত্র করে এবার নিজের সিদ্ধান্ত ঘোষণা করবেন। রায়চৌধুরীদের নতুন সিইওর সাথে দেখা করার সুযোগ এবার কার হাতে তুলে দেবেন কল্যাণী, সেই নিয়ে একটা জল্পনা কল্পনা তৈরি হয়ে গেল। এতক্ষণ চুপ করে বসেছিলেন নবীন। এবার তিনি উঠে দাঁড়িয়ে বললেন, অন্য কাউকে পাঠিয়ে কি লাভ মা? উনি আমার সাথেই দেখা করলেন না, বাকিরা তো সব চুনোপুটি। কল্যাণী নবীনের দিকে গম্ভীরভাবে তাকালেন। নবীন বুঝতে পারলেন যে কল্যাণী এখন এই প্রসঙ্গে কথা বলতে চাইছেন না। ভিতরে ভিতরে ফুঁসতে থাকলেও নবীন মায়ের তাকানোতেই চুপ করে গেলেন। কল্যাণী দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি এই দায়িত্ব তোমাদেরকে দিচ্ছি, তোমরা বলো কে লিড করতে চাও। আগের দিন সবাই যেমন উৎসাহ দেখিয়েছিল, আজ কিন্তু সবাই নীরব শ্রোতা। নবীন কাকার এক্সপিরিয়েন্সের পর সবাই বেশ ভয় ভয় বলল, আমরা কি পারবো? নবীন কাকাই পারলেন না, সব রাস্তা তো বন্ধ মনে হচ্ছে। রায়চৌধুরীদের নতুন সিইও তো বলেছেন যে সেন পরিবারের কাউকে দেখে যদি তার যোগ্য মনে হয় তবে তিনি এই চুক্তি নিয়ে দ্বিতীয়বার ভাববেন। তাহলে সব রাস্তা বন্ধ হয়ে গেল কিভাবে? আত্মবিশ্বাসের সাথে কথাটা বলল আদ্রিতা। অবশ্য আদ্রিতার মুখে এই কথাটা শুনে কল্যাণী খানিক বিরক্তই হলেন। আদ্রিতার আত্মবিশ্বাসটা ওনার চোখে পড়ল না, উল্টে ওনার আদ্রিতাকে বেশি ডেপো মনে হলো, কারণ আদ্রিতাকে তিনি পাতে ফেলারও যোগ্য মনে করেন না। আদ্রিতা অবশ্য মনে মনে জানতই যে ঠাম্মার তার প্রতি বিশ্বাস নেই, তাই এই সুযোগ তাকে দেওয়া হবে না। কিন্তু সবার এমন ক্যাবলাকান্ত অ্যাপ্রোচ দেখে কথাটা ওর মুখ ফসকে বেরিয়ে গেছিল। তবে নবীন সেনের আঁতে ঘা লাগল। এইটুকু মেয়ে জ্ঞান দিচ্ছে। হঠাৎই নবীন সেনের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। আদ্রিতাকে অপদস্থ করার জন্য নবীন সেন উস্কে দিলেন কল্যাণীকে। আচ্ছা, আদ্রিতাকে পাঠালে কেমন হয়? নবীন কাকার মুখে নিজের নামটা শুনে চমকে তাকালো আদ্রিতা। সবার নজর এখন আদ্রিতার দিকে। নবীন সেন আদ্রিতাকে রেফার করছে, এ তো কল্পনার অতীত। আদ্রিতা নিজেই একটা কোম্পানি চালায়, ওর যথেষ্ট অভিজ্ঞতা, তাছাড়া সবার মধ্যে ওই একমাত্র কনফিডেন্স দেখালো। আমার মনে হয় এই কাজের জন্য আদ্রিতাই সবচেয়ে বেশি উপযুক্ত। সাথে ওর নিজের কোম্পানিটারও কিছু ফান্ডিং দরকার। এই ডিলটা ফাইনাল করতে পারলে ও একটা পার্সেন্টেজ পেয়ে নিজের বিজনেসটাকেও দাঁড় করাতে পারবে। আফটার অল আমাদের বাড়ির মেয়ে যখন, আমাদের তো ওকে সাহায্য করা উচিত, তাই না? নবীনের কথায় কল্যাণী সেন অবাক হয়ে তাকালেন আদ্রিতার দিকে। ভয়ে আদ্রিতার বুক কাঁপছে। মনোযোগ দিয়ে কল্যাণী সেন দেখছেন তাকে। ঠিক কি ভাবছেন তা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে আদ্রিতাই যাক। এমনিতে তো ওই পরিবারের কোনো হোমে যজ্ঞে লাগে না, এইভাবে যদি সেন পরিবারের একটি উপকার করতে পারে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন কল্যাণী সেন। আদ্রিতার যেন বিশ্বাস হচ্ছে না। ঠাম্মা রাজি হয়েছে, হয়তো নবীন কাকা বলেছে বলেই। কিন্তু তবুও তো ঠাম্মা এই প্রথম তার উপর ভরসা করছে। হঠাৎই আবেগে আদ্রিতার চোখে জল চলে এলো, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, থ্যাংক ইউ ঠাম্মা। সেন ম্যানসনের বাইরে এসে লাফিয়ে উঠল আদ্রিতা। আনন্দে ওর নাচতে ইচ্ছে করছে। নিজের গাড়ির দিকে পা বাড়িয়েছে। হঠাৎই নবীন কাকা পিছন থেকে বললেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। কথাটা শুনেছ আদ্রিতা? নবীন কাকার কথায় থতমত খেয়ে গেল সে। নবীন আদ্রিতার কাছে গিয়ে বললেন, তোমার মনে হচ্ছে এই ডিলটা ক্র্যাক করা নস্যি, তাই না? আমায় তো তা ওয়েটিং রুমে বসিয়েছে, তোমায় তো গেটের বাইরে থেকেই তাড়িয়ে দেবে। নিজের বিজনেস চালাতেই হিমশিম খাচ্ছ, আর এ ডিল ক্র্যাক করবে তুমি? কথাটা বলেই নবীন কাকা ভুঁড়ি কাঁপিয়ে হাসতে লাগলেন। আদ্রিতার রাগ হল। সে বুঝতে পারল হেনস্থা করার জন্যই নবীন কাকা তাকে রেফার করেছেন। হাসি থামিয়ে নবীন কাকা বললেন, মা এই ডিলটা নিয়ে অনেক আশায় আছে। এটা ঠিক যে এই ডিলটা ক্র্যাক করতে পারলে তোমার ভাগ্য খুলে যাবে,
কিন্তু না করতে পারলে যেটুকু আছে সেটাও কিন্তু হারাবে। আমি মায়ের প্রিয় ছেলে, তাই মা আমাকে রেয়াত করেছেন। তুমি তো এমনিই মায়ের গুডবুকে নেই, তোমার যে কি হবে। কথাগুলো বলে নবীন কাকা হাসতে হাসতে চলে গেলেন। ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল আদ্রিতা। মনের ভিতরের আনন্দ উত্তেজনাটা একেবারেই নিভে গেছে। তার জায়গায় জমা হয়েছে ভয়। ভীষণ চিন্তান্বিতভাবে বাড়ি ফিরল আদ্রিতা। সে তো কুল কিনারা কিছুই ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ চিন্তা করার পর সে ভাবল একবার অর্পিতার সঙ্গে এই ব্যাপারে কথা বললে ভালো হয়। আদ্রিতার খুড়তুতো বোন অর্পিতা বিজনেস ম্যানেজমেন্ট পড়ছে। এখনও সেন পরিবারের ব্যবসায়িক কাজকর্মে তাকে ইনক্লুড করা হয়নি, কিন্তু আদ্রিতা নিজের ব্যবসার ক্ষেত্রে অনেক সময় অর্পিতার থেকে পরামর্শ নিয়ে থাকে। আজ অর্পিতার সাথে কথা বলা দরকার। সে সঙ্গে সঙ্গে অর্পিতাকে ফোন করে আসতে বলল। কিরে দিভাই, কি হয়েছে? হঠাৎ এমন জরুরি তলব? হন্তদন্ত হয়ে আদ্রিতার রুমে ঢুকল অর্পিতা। আদ্রিতা তাকে সবকিছু খুলে বলল। অর্পিতার সঙ্গে খানিকক্ষণ আলোচনা করে আদ্রিতার মনের ভার কিছুটা লাঘব হল। অর্পিতা ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কসের বোতল বের করে এনে দিদির সঙ্গে জমিয়ে আড্ডা দিতে বসল। হঠাৎই মনে হলো, নীলকে তো অনেকক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। নীলের পিছনে লাগতে পারলে অর্পিতার যেন দিন ভালো যায়। অর্পিতা ব্যঙ্গ করে জিজ্ঞেস করল, হ্যাঁ রে দিভাই, আমার আদরের জামাইবাবুটি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। আদ্রিতা অত পাত্তা না দিয়ে বলল, কোথায় গেছে তা জানি না, তবে শুনলাম আমি অফিসে যাওয়ার পর ও নাকি বেরিয়েছে, এখনো তো ফেরেনি। অর্পিতা কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিয়ে কনসার্ন দেখিয়ে বলল, একটা কথা বলবো দিভাই, কিছু মনে করিস না। তুই নীলদাকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিস না কেন? ডিভোর্স? অর্পিতার কথায় চমকে তাকালো আদ্রিতা। অর্পিতা ক্যাজুয়ালি বলল, হ্যাঁ ডিভোর্স। 2 বছর ধরে ওই লোকটার বোঝা তুই টেনে চলেছিস। আর কতদিন দিভাই? ওকে তোর সাথে মানায়? তোর মতো এত ট্যালেন্টেড, এত ইন্টেলেকচুয়াল একটা মেয়ের সঙ্গে ওরকম একটা বেকার ফালতু ছেলে জাস্ট একেবারেই বেমানান। আদ্রিতা একটু বিষণ্ণ হেসে বলল, অর্পিতা, আমার বিয়ে হয়ে গেছে, এখন এসব কথা বলে লাভ নেই। বিয়ে হয়ে গেছে তো কি? যাদের বিয়ে হয় তাদের ডিভোর্স হয় না? ওকে ছাড় দি ভাই, তোর জন্য যে কত এলিজিবল ব্যাচেলার ওয়েট করে বসে আছে তুই জানিস না। বিজনদার কথাটাই একবার ভাব। অর্পিতা দ্বিগুণ উৎসাহে কথাগুলো বলল। আদ্রিতার এখন এসব কথা ভালো লাগছিল না, কিন্তু অর্পিতা থামল না। আমার দিদির জীবনটা চোখের সামনে নষ্ট হয়ে যাবে, এটা আমার সহ্য হচ্ছে না। বড় মা চায় তোদের সন্তান আসুক, কিন্তু তোর সাথে নীলদার তো কোনো শারীরিক সম্পর্ক নেই। সেটাই স্বাভাবিক। ওই রকম একটা লোকের সঙ্গে ক্লোজ হওয়ার কথা আমিও ভাবতে পারি না। আইভিএফ এর মাধ্যমে বাচ্চা আনার চেষ্টাটাও তো বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। তাহলে ওই বোঝাটাকে বয়ে বেরিয়ে লাভ কি শুনি? তুই কি এভাবেই জীবন কাটিয়ে দিবি? বড় মার কথাটা একবার ভাব। আদ্রিতা প্রতিবাদ করে কিছু একটা বলতে যায়, কিন্তু ঠিক তখনই কেউ একটা দরজায় নক করে। দরজার দিকে তাকাতেই আদ্রিতা দেখে এক গাল হাসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে নীল। অর্পিতার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠল। নীলকে দেখেই মুখ ঘুরিয়ে নিল আদ্রিতা। নীল এবার আদ্রিতার পাশে বসে জিজ্ঞেস করল, আচ্ছা আমাকে বলো তো, সেন কর্পোরেশনের জন্য কত টাকার ফান্ডিং হলে তুমি ব্যবসাটাকে আবার ঘুরে দাঁড় করাতে পারবে? বিস্ময়ের সাথে আদ্রিতা দেখল নীলকে। ওর অবাক করা চাহনি দেখে নীল ভালোবেসে বলল, আহা বলো না, আমি তো তোমাকে সাহায্য করতে পারি। এবার সজোরে হেসে উঠল অর্পিতা। ব্যঙ্গ করে বলল, জোক অব দ্য মিলেনিয়াম। নীলদা, তুমি হেল্প করবে দিভাইকে? তা কি হেল্প করবে শুনি? ব্যাংক ডাকাতি করবে? অবশ্য সেটা থেকে তো ভিক্ষে করাটাই তোমার পক্ষে সহজ, তাই না? নীল কোনো উত্তর দিল না, শুধু আদ্রিতার মুখের দিকে চেয়ে ওর উত্তরের অপেক্ষা করল। আজকে দিভাইয়ের মেজাজ খারাপ, এখন যাও তো, ওকে বিরক্ত করো না। অর্পিতার কথাটা শুনে নীল ভরসা জুগিয়ে বলল, টেনশন কমাবো বলেই তো এসেছি। কি হলো আদ্রিতা, বলো না, তোমার ঠিক কত টাকার দরকার? এবার
আদ্রিতার মুখেও বিরক্তির রেখা ফুটে উঠল। নীলের এই মশকরাটা ওর একদম ভালো লাগছিল না। অর্পিতা রেগে গিয়ে বলল, তুমি কি একটা কথা একেবারে বোঝো না? এত বিরক্তিকর কেন তুমি? যাও না এখান থেকে, ইউজলেস কোথাকার। আদ্রিতার কেমন জানি একটা অস্বস্তি হলো। ছোট হয়ে অর্পিতার নীলকে এভাবে বলাটা কি ঠিক? অর্পিতাকে কিছু বলল না সে, কিন্তু ওর মুখ দেখে নীল স্পষ্ট বুঝতে পারল যে অর্পিতার ব্যবহারটা আদ্রিতার ভালো লাগেনি। মনে মনে ভীষণ খুশি হলো সে। যাক, মুখে কিছু না বললেও আদ্রিতার মনে যে এতটুকু অনুভূতি হয়েছে, এটাই নীলের পরম পাওয়া। নীল অর্পিতাকে বলল, শোনো, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে তুমি নাক গলিও না প্লিজ। আমাদের ব্যাপারটা আমরাই বুঝে নেব। তারপর আদ্রিতার কাছে গিয়ে সে বলল, আদ্রিতা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই টাকার অ্যামাউন্টটা জানতে চাইছি। বিস্মিত চোখে নীলের দিকে তাকালো আদ্রিতা। সারপ্রাইজ? আহারে বেচারা নীলদা, ওর আইডিয়াল হাজব্যান্ড হওয়ার শখ হয়েছে রে দি ভাই। কথাটা বলেই হাসিতে ফেটে পড়ল অর্পিতা। কিন্তু অর্পিতার কথায় কান না দিয়ে নীল নিজের পকেট থেকে একটা চেকবুক বের করল। তারপর একটা ব্ল্যাঙ্ক চেকে খসখস করে নিজের নামটা সই করল সে। আদ্রিতার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রাখো, এতে নিজের মন মতো অ্যামাউন্ট বসিয়ে নিও। আদ্রিতা নিজের চোখ কান কোনো কিছুকে বিশ্বাস করতে পারছে না। কিছুদিন ধরেই নীলকে যেন কেমন অন্যরকম লাগছে। কে এই নীল? এটা কি নীলের পুনর্জন্ম? নীল চলে যাচ্ছিল, কিন্তু আদ্রিতা সন্দেহের সুরে জিজ্ঞেস করল, কে তুমি? নীল কি ওর আসল পরিচয় জানিয়ে দেবে এবার? যদি না জানায়, এই ব্ল্যাঙ্ক চেকের কি উত্তর দেবে সে? আচ্ছা, ওদিকে সোহিনীরও বা কি হলো? পর্ব 14, নীলাদ্রিতা। আমি তোমার হাজব্যান্ড আদ্রিতা। নীল আদ্রিতার চোখের দিকে তাকিয়ে কথাটা বলল নীল। এতক্ষণ পেঁচার মতো অবাক গোল গোল চোখে নীলের দিকে তাকিয়েছিল অর্পিতা। ব্যাপারটা কি হচ্ছে সে ঠিক বুঝে উঠতেই পারছিল না, কিন্তু হঠাৎই প্রচণ্ড চিৎকার করে হেসে উঠল সে। ওর হাসি যেন থামতেই চাইছে না। কোনো রকমে নিজেকে সামলে বলল, উফ, পেট ব্যথা হয়ে গেল আমার। নীলদা মনে হয় ভুলে গেছে চেক দিতে হলে ব্যাংকে টাকা থাকতে হয়। অবশ্য না জানাটাই স্বাভাবিক, টাকা পয়সা তোলার তো দরকার পড়েনি। দিব্যি তো গৃহপালিত পোষ্যের মতো বউয়ের ঘাড়ে বসেই খেয়ে যাচ্ছ। অর্পিতার কথায় কোনো উত্তর দিল না নীল, শুধু মৃদু হাসল। অর্পিতার সাথে কথা বলতে ওর রুচিতে বাঁধল। কিন্তু এবার আদ্রিতারও মাথাটা গরম হয়ে গেল। টাকা নিয়ে মশকরা করছে নীল। সে রেগে গিয়ে বলল, তোমার আদৌ কোনো টাকা আছে যে তুমি আমায় চেক দিচ্ছ? নীল শান্তভাবে বলল, একটা কাজ করো, নেট ব্যাংকিং করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা তুমি একবার চেক করে নাও, তাহলে আশা করি তোমার আর এত কনফিউশন থাকবে না, রাইট? অর্পিতা মনে মনে খুব খুশি হচ্ছিল। নীলকে আরও একবার খোরাক বানানো যাবে। মশকরা করে বলল, এই দি ভাই, কি এত ভাবছিস? নীলদা যখন এত করে বলছে, নীলদার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখ না। তোর জন্য কত কোটি টাকা রেখেছে সে। হয়তো কোনো লটারি পেয়েছে, কিংবা হঠাৎ করে চিচিং ফাঁকের গুহার হদিশ পেয়েছে। কি নীলদা, তাই তো? এবারও নীল অর্পিতাকে কোনো উত্তর দিল না। আদ্রিতার দিকে তাকিয়ে বলল, একবার ভরসা করে দেখো না আদ্রিতা। সদ্য সংকুচিত নীলকে এইভাবে দৃঢ় গলায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখে ভীষণই আশ্চর্য লাগছিল আদ্রিতার। অর্পিতা আর নীল দুজনের জোরাজোরিতে আদ্রিতা নিজের মোবাইলেই নেট ব্যাংকিংয়ের মাধ্যমে নীলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে গেল। পাসওয়ার্ড দেওয়ার সময় নীল মুখ নিচু করে আদ্রিতার কানে কানে বলল, তোমার জন্মদিনের তারিখটাই আমার নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড। অদ্ভুত লাগলো আদ্রিতার। অবিশ্বাস আর বিস্ময় দেখা দিল আদ্রিতার চোখে মুখে। পাসওয়ার্ড দিতেই নীলের ব্যাংক স্টেটমেন্ট আদ্রিতার মোবাইল স্ক্রিনে ভেসে উঠল।
কয়েক মুহূর্তের জন্য আদ্রিতা যেন স্তব্ধ হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্টে স্পষ্ট দেখা যাচ্ছে লাস্ট ব্যালেন্স 5 কোটি টাকা। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না আদ্রিতা। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেখে আবারও নীলকে অপদস্থ করবে ভেবেছিল অর্পিতা। ব্যালেন্স দেখার জন্য প্রায় ঝুঁকে পড়েছিল মোবাইলের উপর, কিন্তু ব্যালেন্সটা দেখে হাঁ হয়ে গেল অর্পিতার মুখ। আদ্রিতা বিভ্রান্ত গলায় নীলের দিকে তাকিয়ে বলল, এত টাকা তোমার অ্যাকাউন্টে এলো কিভাবে? তুমি তো কোনো চাকরিও করো না, না কোনো ব্যবসা করো। এই টাকা তুমি কোথায় পেলে নীল? আদ্রিতার কথা শুনে অর্পিতাও যেন সম্বিত ফিরে পেল। দ্বিগুণ উৎসাহে লাফিয়ে বলে উঠল, নির্ঘাত কোনো ভুল কাজ করেছে। দিভাই, আমি তোকে বলছি, একটা বড় সর্বনাশ ঘটাবে নীলদা। তুই এখনই একটা ব্যবস্থা। অর্পিতা কথা শেষ করার আগেই আদ্রিতা চিৎকার করে উঠল, আহ, তুই থামবি একটু? আমায় একবার বিষয়টা ভাবতে দে। দিদির এমন ব্যবহারে অর্পিতা থেমে গেল। আদ্রিতার মাথা কাজ করছে না। নীলের অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে এলো? এরই মধ্যে ঘরে ঢুকল আদ্রিতার মা চিত্রা সেন। গম্ভীর গলায় বলল, কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের শুনি? এতক্ষণ এখানে যা ঘটল, অর্পিতা সুযোগ বুঝে সেই তিলকে তাল করে লাগাতে আরম্ভ করল চিত্রার কানে। হঠাৎই সবাইকে অবাক করে দিয়ে আদ্রিতা নীলের হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল ব্যালকনিতে। সেখানে গিয়েই ব্যালকনির দরজাটা বন্ধ করে দিল আদ্রিতা। আদ্রিতার এরকম আচরণের জন্য আদৌ প্রস্তুত ছিল না নীল। আদ্রিতার নরম হাতের স্পর্শে তার যেন কেমন একটা বিহ্বল বিভোর লাগছিল। 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা তার হাত ধরল। সে যেন খানিকক্ষণ কথা বলতে পারল না। আদ্রিতা তার কাছে এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, দেখো নীল, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। তাই আমি আশা করি তুমি আমাকে সত্যি কথাটা বলবে। সত্যি করে বলো, এই টাকা তুমি কোথায় পেয়েছ? কে দিয়েছে তোমাকে এত টাকা? তুমি কি কোনো অন্যায় কাজ করেছ? কোনো অপরাধ? প্লিজ চুপ করে থেকো না, সত্যিটা বলো নীল, আমাকে উত্তর দাও। বাইরে বেশ সুন্দর মৃদু হাওয়া দিচ্ছিল। সেই হাওয়ায় উড়ে বেড়াচ্ছিল আদ্রিতার চুলগুলো। রাস্তার হলুদ আলোয় নীল দেখতে পায় আদ্রিতার গভীর চোখের প্রশ্ন। সেই চোখে নীল হারিয়ে যেতেও রাজি। আদ্রিতার চোখে চোখ রেখে নীল বলল, আমি যদি বলি যে আমি বিশাল বড় একটা কোম্পানির বিরাট উঁচু পদে রয়েছি, আর এই সব টাকা আমার নিজের টাকা? আদ্রিতা কিছুক্ষণ নীলের চোখের দিকে তাকিয়ে রইল। সত্যিটা খোঁজার চেষ্টা করছিল সে, কিন্তু পর মুহূর্তেই ও চোখ সরিয়ে নিল। ওর মুখে ফুটে উঠল অবিশ্বাস ও বিরক্তি। সে বলল, আমি এখানে তোমার কাছে রূপকথার বানানো গল্প শুনতে আসিনি নীল। সত্যি কথাটুকু জানতে চেয়েছিলাম, কিন্তু সেটা বলার মতন সৎসাহস তোমার নেই। থাক, আমি আর কিছুই জানতে চাই না। চাই না তোমার টাকা। আমার কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তো যাবে, কিন্তু কোনো পাপের টাকায় আমি আমার উন্নতি চাই না। আদ্রিতা ঝটকা মেরে চলে যেতে উদ্যত হলে নীল দৃঢ়ভাবে বলল, শোনো আদ্রিতা, আমি একটা কথা তোমায় স্পষ্ট করে বলতে পারি। আমার কোনো কথা তুমি বিশ্বাস করতে না চাইলে করো না, কিন্তু এই টাকা কোনো অন্যায় পথে উপার্জন করা টাকা নয়। তুমি এই টাকা নিশ্চিন্ত মনে ব্যবহার করতে পারো। নীলের গলার মধ্যে এমন কিছু ছিল যা আদ্রিতাকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করল। ও নীলের দিকে ফিরে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি যখন আমাকে অ্যাসিওর করলে যে এই টাকাটা কোনো খারাপ সোর্স থেকে আসেনি, তাহলে এই টাকাটা আমি নেব। তবে যত তাড়াতাড়ি পারি এই টাকা আমি তোমায় শোধ করে দেব। কথাটা বলেই ব্যালকনি থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল আদ্রিতা। নীলের মুখে হাসি ফুটে উঠল। ফাইনালি আদ্রিতাকে সে সাহায্য করতে পেরেছে। এটা শুধু আদ্রিতার নয়, নীলেরও জয়। নীল ঘরে ফিরে দেখল অর্পিতা ততক্ষণে চলে গিয়েছে। মনে মনে বেশ রাগ হলো নীলের। অর্পিতাকে যতটা উত্তর দেওয়ার ছিল সবটা ঠিক দিয়ে ওঠা হলো না। আরেকটু থাকলে ওকে আরো 2-4টে কথা শোনাতো নীল। কিন্তু যাবার আগে অর্পিতা সবটাই জানিয়ে গেছে চিত্রাকে। তিনি নীলকে দেখে তার সমস্ত রাগ প্রকাশ করে বললেন,
কি সর্বনাশ ঘটিয়ে এসেছো নীল? কোথা থেকে অতগুলো টাকা পেলে তুমি? আদ্রিতা মায়ের কাছে গিয়ে নিচু গলায় কিছু বলতেই চিত্রা চুপ করে গেলেন। তার চোখে নীলের জন্য যে বিরক্তিটা সারাক্ষণ ফুটে থাকত, সেটা এখন আর দেখা যাচ্ছে না, শুধুই বিস্ময়। আদ্রিতা নিশ্চুপেই তার হয়ে কথা বলল। এটা দেখে চোখ জুড়িয়ে গেল নীলের। রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইওর রদবদলে পূর্ব ভারতের অর্থনীতির উপর জোরালো প্রভাব পড়েছিল। যেসব শেয়ারের দাম হু হু করে নামতে শুরু করেছিল, সেগুলো আবার দ্রুত উঠতে শুরু করে দিল। পূর্ব ভারতের বহু নামিদামি এন্টারটেইনমেন্ট কোম্পানি রায়চৌধুরীদের সঙ্গে কাজ করতে চাইছিল, টাই আপ করার জন্য উদ্গ্রীব হয়েছিল। কিন্তু নীল সিইওর চেয়ারে বসার পরেই অনেক বদল ঘটল কোম্পানিতে। পুরনো যেসব কোম্পানির সঙ্গে এতদিন রায়চৌধুরীরা কাজ করছিল, তাদের সাথে সমস্ত কন্ট্রাক্ট বাতিল করে দিল নীল। নতুন কোম্পানিদের সুযোগ দিল সে, নতুন চুক্তি স্বাক্ষর করল তাদের সাথে। এই নিয়ে এখন প্রতিদিনই খবরের কাগজের পাতার শিরোনামে থাকছে রায়চৌধুরীরা। এরই মধ্যে একটা খবর অর্থনৈতিক দুনিয়ায় বেশ সাড়া জাগাল। সেন কর্পোরেশন এবং রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের মধ্যে নতুন চুক্তি। এটা ঠিক কারো কাছেই প্রত্যাশিত ছিল না। সেন কর্পোরেশন কলকাতার একটা নামী কোম্পানি, কিন্তু রায়চৌধুরীদের প্রশংসা তো সারা ভারতবর্ষ জুড়ে। তবে সব থেকে নজর কাড়ল একটা ঘটনা। দুই কোম্পানির এই কন্ট্রাক্ট সাইন হল আদ্রিতা সেনের তত্ত্বাবধানে। সেন কর্পোরেশনের নাম লোকমুখে বেশ চর্চিত হলেও ব্যবসায়িক মহলে আদ্রিতা সেনকে তেমন কেউই চিনত না। এখন কিন্তু আদ্রিতা সেনের নাম সবার মুখে মুখে। কিন্তু সবচেয়ে বেশি যার কাছে এটা বিস্ময়ের, সে হল স্বয়ং আদ্রিতা। এমন অভাবনীয় ঘটনা যে আদৌ ঘটতে পারে, সে স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ নবীন কাকার মতো রায়চৌধুরীদের নতুন সিইও আদ্রিতার সাথেও দেখা করেননি, কিন্তু ভীষণ খাতির যত্ন করে সেক্রেটারির হাত দিয়েই কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছিল আদ্রিতাকে। পুরো কন্ট্রাক্ট পেপার পড়ে আদ্রিতা তো অবাক। সবটাই তাদের স্বার্থের অনুকূলে। এও কি সম্ভব? এ যেন ম্যাজিকের মতো। সই করতে দুবারও ভাবেনি আদ্রিতা। নিজের এই সাফল্যকে ও নিজেই বিশ্বাস করে উঠতে পারছিল না। আর সেন পরিবার তো আনন্দে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল প্রায়। শহরের সব থেকে নামী হোটেলে এই বিজনেস ডিল ক্র্যাক করার আনন্দে পার্টি থ্রো করেছিলেন স্বয়ং শ্রীমতী কল্যাণী সেন। সেই পার্টির মধ্যমণি নীল শাড়ি পরা আদ্রিতা। একদিকে ওর ভীষণ ভালো লাগছিল যে সবাই তার এত প্রশংসা করছে, কিন্তু অন্যদিকে একটা অস্বস্তিও তার মনে খেলা করে যাচ্ছিল। সে বারবার একটা কথাই ভাবছিল যে বাস্তবে কি এই কাজটার পিছনে তার নিজের কোনো কৃতিত্ব রয়েছে। নীল আদ্রিতার পিছনে পিছনেই ঘুরছিল সারা পার্টিতে। ওর কি লাগবে না লাগবে সবটার খেয়াল রাখছিল। কিন্তু ঠিক তখনই একটা ভীষণ বাজে ঘটনা ঘটল সেখানে। নীল এবং নবীন কাকার মধ্যে এক গুরুতর ঝগড়া বেঁধে গেল। নীলের কলার টেনে ধরলেন নবীন কাকা, প্রায় চড় মারবেন এমন অবস্থা। সমস্ত অতিথিরা তা দেখে অবাক হয়ে গেল, কিন্তু কেউ এগিয়ে গিয়ে থামালো না নবীন সেনকে। শুধুমাত্র একজনই দাঁড়ালো নবীন সেনের সামনে নীলের ঢাল হয়ে। সেটা আর কেউ না, সে নীলের স্ত্রী আদ্রিতা। নবীন কাকা এবং নীলের মধ্যে কি এমন ঘটেছিল যে পার্টিতে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল? আদ্রিতা নীলের ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেন? তাহলে আদ্রিতাও কি নীলকে ভালোবেসে ফেলল? পর্ব 15, হোক কলরব। নীল এবং নবীন কাকার মধ্যে ঘটে যাওয়া ঝগড়ার কারণ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে পার্টির শুরুর দিকে। আদ্রিতা সেই সময় হাসি মুখে পার্টিতে সবার অভিনন্দন গ্রহণ করছিল। হঠাৎই ওর কানে এলো একটা কড়া গলার স্বর, এই ছোড়া, ওঠো এই সিট থেকে। আদ্রিতা পিছন ফিরে স্টেজের দিকে তাকিয়ে চমকে গেল। বিরক্ত মুখে নবীন কাকা এদিকেই এগিয়ে আসছিলেন, তার পিছনে শালিনী মিত্র। আদ্রিতা দেখল নবীন কাকা বিরক্ত মুখে তাকিয়ে রয়েছে নীলের দিকেই। সবেমাত্র একটি সুন্দর আরামদায়ক চেয়ারে গিয়ে বসেছিল নীল,
আর ঠিক তখনই নবীন কাকা চেঁচামেচি শুরু করে দিলেন। চোখ বড় বড় করে বললেন, কথা কানে যাচ্ছে না? এই সিটটা শালিনী ম্যাডামের জন্য স্পেশালি বুকড। ওটা বলছি। ভালো মতো বললে নীল হয়তো উঠে যেত, কিন্তু নবীন সেন যেভাবে দাঁত খিচিয়ে বললেন তাতে ওর আত্মমর্যাদায় আঘাত লাগল। তাই নাকি? তার নামটা কোথায় লেখা আছে? নবীন চোখ পাকিয়ে বললেন, যত বড় মুখ নয় তত বড় কথা। 2 পয়সার মুরদ নেই, বউয়ের দয়াতে এত বড় একটা পার্টিতে আসার সুযোগ পেয়েছো। যা বলবো তাই মুখ বুঝে মেনে নেবে। পার্টিতে সবার দৃষ্টি শুধু নবীন সেন আর নীলের বাকবিতণ্ডার দিকে। আদ্রিতা বেশ বুঝতে পারছিল নবীন কাকা ইচ্ছে করেই অপমান করতে চাইছেন নীলকে। আসলে ভিতরে ভিতরে আদ্রিতার প্রতি একটা হিংসাবোধ কাজ করছে নবীন সেনের, আর তা প্রকাশ পাচ্ছে নীলের সাথে করা দুর্ব্যবহারে। নবীন সেন নিজে রায়চৌধুরীদের সাথে ডিল ক্র্যাক করতে পারেননি, অপমানিত হয়ে ফিরে এসেছিলেন। এদিকে আদ্রিতা বিনা বাক্য ব্যয়ে সেই ডিল ক্র্যাক করে ফেলল। এটা ভাবতেই নবীন সেনের মাথায় আগুন জ্বলে যাচ্ছিল। আজ বিশেষ অতিথি হিসাবে শালিনী মিত্র রয়েছে এই পার্টিতে। শালিনী মিত্র মিত্র গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মালিকের বড় মেয়ে এবং কোম্পানির একজন চেয়ারপারসন। তিনি সোসাইটিতেও বেশ প্রভাবশালী। তার গুডবুকে থাকতে পারলে আদ্রিতারই ভালো। ও জানে নবীন কাকা আর নীল মুখোমুখি হলেই একটা গন্ডগোল সৃষ্টি হয়, তবে আজ কোনো গন্ডগোল না বাঁধলেই মঙ্গল। কিন্তু নীল তো আগে থেকেই নবীন কাকার উপর খাপ্পা হয়ে রয়েছে, তাই সেও সহজে ছাড়বার পাত্র নয়। ঝগড়ার মাঝে একবার অবশ্য শালিনীর দিকে চোখ পড়ল নীলের। ভীষণ চেনা চেনা লাগছে ওকে, তবে কোথায় দেখেছে তা কিছুতেই মনে করতে পারল না নীল। ইতিমধ্যেই হুইল চেয়ারে করে কল্যাণী সেন এসে পড়েছেন পার্টি হলে। তার দৃষ্টিও নীল আর নবীন সেনের তর্কাতর্কির দিকেই। ওনার মুখে সৌজন্যের হাসি অটুট, কিন্তু তার শীতল চোখের দৃষ্টি আদ্রিতার চোখ এড়াল না। নবীন কাকা যে ঠাম্মার সবচেয়ে আদরের ছেলে তা আদ্রিতা জানে, সাথে এটাও জানে যে এই ঝগড়ার প্রকোপ তার উপরেও আসতে পারে। চিত্রাও এই ঝগড়ায় ভীষণ বিরক্ত। সে বার কয়েক নীলকে থামানোর চেষ্টা করল, কিন্তু তাকে পাত্তাও দিল না নীল। কিন্তু এমন ঝগড়ার মাঝেও আদ্রিতার পাংশুবর্ণ মুখ নীলের নজর এড়াল না। তাড়াতাড়ি আদ্রিতার কাছে এগিয়ে এসে বলল, এ কি, তোমায় এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? তুমি ঠিক আছো তো আদ্রিতা? তোমাকে একটা অনুরোধ করব। ইতস্তত হয়ে কথাটা বলল আদ্রিতা। এত সুন্দর করে আগে কখনো ও নীলের সাথে কথা বলেনি, তাই নীল অভিভূত হয়ে জিজ্ঞেস করল, বলো কি বলবে? আদ্রিতা রিকোয়েস্ট করে বলল, ওই সিটটা তুমি শালিনীকে দিয়ে দাও প্লিজ। ঝামেলা বাড়িয়ে কি লাভ? এতক্ষণ সিটটা নিয়ে নীল এত তর্ক বিতর্ক করছিল, কিন্তু আদ্রিতার একটা কথায় সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ঠিক আছে আদ্রিতা, তুমি যা বলবে তাই হবে। আদ্রিতা মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। নবীন সেনের অবশ্যই ঝগড়া করে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আজ তিনিও নিজেকে সংযত করে রাখার চেষ্টা করছিলেন। শালিনীর সামনে নিজের ইমেজটা ধরে রাখতে হবে তো। নীল সিট ছেড়ে দিতেই শালিনীকে নিয়ে আসন গ্রহণ করলেন নবীন সেন। নীল কিন্তু আর তার দিকে ফিরেও তাকালো না, অন্য জায়গায় গিয়ে বসল। নীলের মনে তখন অন্য চিন্তা। আজ প্রথমবার আদ্রিতা তাকে এভাবে ডেকে একটা অনুরোধ করল। ভালোবাসার বন্ধনে বেঁধে থাকা মানুষগুলোর মতো দাবি, আবদার, অনুরোধ সব মেশানো ছিল আদ্রিতার কথায়। তাহলে কি ওরা দুজনেই ভালোবাসার পথে চলতে শুরু করল? এই চিন্তাই বুকের ভিতর একটা ক্ষীণ আশার আলো জ্বালিয়ে তুলল নীলের। এদিকে শালিনী মিত্র খুব অবাক হয়েছিল পুরো ঘটনাটা দেখে। এতক্ষণ ধরে একটা সিট নিয়ে এত ঝামেলা করল যে নীল স্ত্রীর কথায় সেটা ছেড়ে দিল। আদ্রিতার সৌভাগ্য দেখে হিংসে হল শালিনীর। আদ্রিতাকে দেখে হিংসে হওয়ার অবশ্য আরও একটা কারণ ছিল। গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের জগতে শালিনীদের কোম্পানির নাম শ্রেষ্ঠ, কিন্তু আদ্রিতার গলায় যে ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসটা শোভা পাচ্ছিল, তেমন নেকলেস শালিনী মিত্রের কাছেও নেই। শালিনীর হিংসেটা এবার মাত্রা ছাড়িয়ে গেল। পার্টি আবার নিজের ছন্দে ফিরল।
এই দামি হোটেলের পার্টি হলের চারিদিকে বিভিন্ন ধরনের খাবার দাবার ছিল, সাথে ছিল বিভিন্ন রকমের হার্ড অ্যান্ড সফট ড্রিঙ্কসের ব্যবস্থা। ওয়েটাররা ঘুরে ঘুরে খাবার সার্ভ করছিল, তার সাথে চলছিল লাইভ মিউজিক, যাকে বলে এলাহি কারবার। সবাই ভীষণ আনন্দ করছিল, শুধুমাত্র নবীন সেন বাদে। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন শালিনী মিত্রের সঙ্গে ভাব জমাতে, কিন্তু শালিনীর সেদিকে কোনো হুঁশ নেই। আদ্রিতা খেয়াল করল শালিনী মিত্র যেন আদ্রিতার দিক থেকে মুখ ফেরাচ্ছে না। শালিনীর এমন আচরণে বেশ অস্বস্তি হল আদ্রিতার। একসময় না থাকতে পেরে শালিনীর কাছে গিয়ে সে বলল, ইজ এনিথিং রং শালিনী? শালিনী স্থির দৃষ্টিতে আদ্রিতার দিকে তাকিয়ে থেকে বলল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান আই আস্ক ইউ সামথিং? শালিনীর চোখে স্পষ্ট ঈর্ষার ছোঁয়া। সে এত বড় একটা ফ্যামিলির মেয়ে, এত বড় কোম্পানির কর্ণধার, অল্প বয়সী, সুন্দরী, সে কিনা আদ্রিতাকে ঈর্ষার চোখে দেখছে। এটা ভেবেই খুশি হয়ে গেল আদ্রিতা, কিন্তু মনের ভাব লুকিয়ে সে জিজ্ঞেস করল, বলো না, কি জানতে চাও? শালিনী কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, এই রেয়ার ড্রিম লাভার নেকলেসটা তুমি কোথা থেকে কিনেছ? আদ্রিতা একটা ফেক হাসি হেসে বলল, ও এই নেকলেস? সরি শালিনী, আমার ঠিক জানা নেই। আসলে এটা আমাকে আমার এক বন্ধু উপহার দিয়েছে। শালিনী আর আদ্রিতার কথাবার্তা শুনে আশেপাশের বেশ কয়েকজন ঘুরে ঘুরে ওদের দেখছিল। দুজনই সুন্দরী, অ্যাট্রাকটিভ এবং সাকসেসফুল মহিলা। ওরা তো নজর কাড়বেই। শালিনীও অবাক হয়ে বলল, ও আচ্ছা, তাই? তুমি ওর থেকে একবার অ্যাড্রেসটা জেনে নেবে প্লিজ? আমার একটা সেম নেকলেস চাই। এই কথা শুনে আদ্রিতা একটু অন্যমনস্ক হয়ে পড়ল। এই নেকলেসটা তো তাকে বিজনই উপহার দিয়েছিল, কিন্তু সেটা নিতান্তই তার অনুমান মাত্র। উপহার দেওয়ার পর বিজনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা হয়নি আদ্রিতার। অদ্ভুত বিষয়, বিজনও কিন্তু আদ্রিতাকে এ ব্যাপারে কিছু জানায়নি। এই কটা দিন যেভাবে গেছে তাতে আদ্রিতা এসব ভুলেও গিয়েছিল। এবার আদ্রিতার মনে প্রশ্ন জাগল, আচ্ছা, আমার ধারণাটা ভুল নয় তো? এমনও তো হতে পারে এটা বিজনের দেওয়া উপহারই নয়। কিন্তু পর মুহূর্তেই নিজের মন থেকে সেই ভাবনা দূর করে ফেলল আদ্রিতা। বিজন ছাড়া এত দামি উপহার দেওয়ার মতো অন্য কোনো বন্ধু তার নেই। একটু দূরে বসে নীল মুচকি মুচকি হাসছিল। সে বুঝতে পারছিল আদ্রিতার মনের কথা। মনে মনে ঘর বাঁধছিল নীল, আমি জানি তুমি একদিন নিজেই সত্যিটা খুঁজে বের করবে। আদ্রিতাকে অন্যমনস্ক দেখে চিত্রা এগিয়ে এলো। শালিনীর প্রশ্নের উত্তর না দিয়ে নিজের চিন্তায় ডুবে গিয়েছিল আদ্রিতা। চিত্রা তাকে ঠেলা দিয়ে বলল, কি হলো আদ্রিতা, বল। শালিনী কিছু জিজ্ঞেস করছে তো? না হয় একটা কাজ কর, তুই বিজনকে এখনই একটা ফোন কর, তাহলে শালিনীর সামনেই কথা হয়ে যাবে, তাই না? এই শুনে আদ্রিতা অপ্রস্তুত হেসে বলল, ফোন করব? শালিনী আগ্রহী গলায় বলল, ইয়েস প্লিজ, আমি এই নেকলেসটা পাওয়ার জন্য দ্বিগুণ খরচ করতেও রাজি। আশেপাশে সবাই চমকে তাকালো শালিনী এবং আদ্রিতার দিকে। সকলেই কম বেশি এটা জানত যে এই ড্রিম লাভার ডায়মন্ড নেকলেসের দাম কয়েক কোটির কাছাকাছি, আর শালিনী তার দ্বিগুণ দামে কিনতে প্রস্তুত। আদ্রিতার খুব অস্বস্তি লাগছিল। হঠাৎ বিজনকে এভাবে ফোন করে জিজ্ঞেস করবে। এরই মধ্যে শালিনী জুড়ে দিলেন, অসুবিধে না হলে ওনাকে একবার পার্টিতে আসতে বলা যায়? আচ্ছা, মুশকিলে পড়ল আদ্রিতা। অতিথির কথা ফেলাও যায় না, কিন্তু হঠাৎ করে বিজনকে ডাকলে কোনো ঝামেলা ঘটবে না তো? সকলেই আদ্রিতার মুখের দিকে তাকিয়ে রয়েছে। অগত্যা নিজের মোবাইল ফোনটা ব্যাগ থেকে বার করে বিজনের নাম্বার ডায়াল করল আদ্রিতা। বন্ধুদের সঙ্গে বসে দুঃখে বিয়ার খাচ্ছিল বিজন। তার জীবনের সবকিছু মাত্র একদিনের মধ্যে ওলটপালট হয়ে গেছে। গতকালই তার কাছে রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের থেকে একটা ফোন এসেছিল। একটা অচেনা লোক তাকে হুমকি দিয়ে বলেছিল, নিজে চুনোপুটি হয়ে রায়চৌধুরীদের মতো রাঘব বোয়ালের সাথে ঝামেলা করেছিস, এর শাস্তি তোকে পেতে হবে বিজন। বিজন তো বুঝতেই পারল না যে রায়চৌধুরী গ্রুপের কার সাথে সে দুর্ব্যবহার করেছিল। অথচ এই ফোন আসার পর থেকে একের পর এক সর্বনাশ ঘটল বিজনের।
প্রথমে বিজনের কোম্পানির ট্যাক্স পেপারস নিয়ে ঝামেলা হলো। কোনো অলৌকিক ক্ষমতা বলে সবার সামনে ধরা পড়ে গেল। এরপর কোম্পানিতে তালা পড়ল। ব্যাংকের লোন মেটাতে মেটাতে বাড়ি গাড়ি সব বন্ধক দিয়ে সর্বশান্ত হলো বিজন। একবার যদি ওই রায়চৌধুরীদের কর্ণধারকে হাতে পাই, জানে মেরে ফেলব। বিয়ার মগে চুমুক দিতে দিতে কথাটা বলল বিজন। বিজনের নাম্বার ডায়াল করতে গিয়েও থেমে গেল আদ্রিতা। কিছুদিন আগে অফিসে ঘটে যাওয়া বিজন ও নীলের ঝগড়াটা মনে পড়ে গেল তার। বিজনকে ফোন করছে দেখে নীল আবার কোনো সিন ক্রিয়েট না করে বসে। আর ঠিক যেটার ভয় পাচ্ছিল সেটাই হলো। নীল পাশে এসে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, কাকে ফোন করছো আদ্রিতা? তবে কি এই বিজনের সূত্র ধরেই নবীন সেন এবং নীলের মধ্যে ঝামেলা লাগতে চলেছে? বিজন যখন জানতে পারবে যে নীলের কারণেই সে দেউলিয়া হয়েছে, তখন সে কি সত্যিই নীলের উপর হামলা করবে? আর তখনই কি আদ্রিতা নীলের সপক্ষে কথা বলবে?